সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। গত সোমবার 20 জানুয়ারিতে শিয়ালদা কোর্ট চত্বরে পুলিশে ছয়লাভ। পরিবেশটা খুব উত্তেজিত ছিল, প্রচুর মানুষের ভিড়। আমরা গতকাল দেখিয়েছি প্রতি মুহূর্তের আপডেট খবর। যে খবর সামনে আসছে সেই খবর আমরা দেখাতে পেরেছি। তবে গতি মিডিয়ার মতো রং চং ছড়িয়ে আমরা খবর করি না। টানা 5 মাস পর অর্থাৎ 163 দিন অতিক্রান্ত হয়ে অবশেষে গত সোমবার 20 জানুয়ারিতে আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছেন শিয়ালদার আদালতের বিচারক অনির্বাণ দাস। তিনি স্পষ্টভাবে বলেন, সঞ্জয় রায়ের অনেক তথ্য প্রমাণ মিলেছে, তাই সব দিক বিবেচনা করে সাজা ঘোষণা করা হলো। ঠিক তখন দুপুর 2:45 বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করলেন। 50,000 টাকা ব্যক্তিগত জরিমানায় পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন বিচারক অনির্বাণ দাস। এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে সঞ্জয় আবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছেন। সঞ্জয় বলেন, আমি কোনো অন্যায় করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। সিবিআইয়ের আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে সর্বোচ্চ সাজা যাতে হয়। সর্বোচ্চ সাজা চেয়ে বিচারকের কাছে আর্জি জানিয়েছে সিবিআইয়ের আইনজীবী। সঞ্জয়কে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। সঞ্জয়ের আইনজীবী পাল্টা বলেন, সঞ্জয়ের শুধরানোর সুযোগ দেওয়া হোক। যাই হোক, ওই দিন সকাল থেকে শিয়ালদা কোর্ট চত্বরে টান টান উত্তেজনা ছিল। প্রথমে দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কি বলেছেন। দেখো, আমি রায় হওয়ার আগে তো কিছু বলবো না। তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছে। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টি কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয়। আফটারে এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। তো এই কেসটাকেও আমরা বিচার চাই। দিদি, পরিবারের লোক বলছে যে আরো কেউ যুক্ত আছে। এবার দেখাবো নির্যাতিতার পরিবারের আইনজীবী ও সিবিআইয়ের আইনজীবী এবং সঞ্জয় রায়ের আইনজীবীরা কি বলেছেন তা দেখে নিন। কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যে সাজার মেয়াদ ঘোষণা করেছেন এই মুহূর্তে, এবং সঞ্জয় রায়কে তিনি আমৃত্যু সর্বোচ্চ সাজা হিসাবে তাকে আমৃত্যু দিয়েছেন এবং ফাঁসির সাজা তার ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যে আইনজীবী এবং সিবিআই এর পক্ষ থেকে আমৃত্যু কারাবাসের জন্য তাকে যাবজ্জীবন ফাঁসির জন্য দাবি জানানো হয়েছিল। কিন্তু আদালত বলছেন যে এটা রিয়ারেস্ট কেস নয়, সেই কারণে আমি কোনো ফাঁসির সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ সেন্টেন্স আমি দিচ্ছি না। তিনি 64 ধারায় নিয়েছেন, অর্থাৎ ধর্ষণের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস, 100 দিনের এক অর্থাৎ তাকে মানে খুনের জন্য তাকে যাবজ্জীবন, এবং যে 66 ধারার বিএনএস এর সেখানে তাকে ধর্ষণ এবং ধর্ষণের সময় জনিত অত্যাচারের পরে মৃত্যু হতে পারে, সেই 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাস ঘোষণা করেছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ 1 নম্বর শিয়ালদা। এবং একই সঙ্গে স্টেটকে নির্দেশ দিয়েছেন ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ অর্থাৎ 17 লক্ষ টাকা ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্টেটকে নির্দেশ দিয়েছে। আমি অ্যাডভোকেট আনিসুর রহমান। কোর্টের কাছে আমরা যখন আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট জমা দিই, তখন আমরা বেশ কিছু পয়েন্ট তুলে দিই, যেই পয়েন্টের উপরে বেস করে কোর্ট আজকে এই জাজমেন্টটুকু দেয়। এবং আমাদের পয়েন্টস এটা বলা ছিল যে আমরা বিশ্বাস করি যে এই ঘটনার সাথে আরো বেশ কিছু মানুষ কেউ বা কারা যুক্ত রয়েছে, এবং দ্যাট ইজ হোয়াট হ্যাজ কাম আউট থ্রু দিস জাজমেন্ট। এবং এই রেয়ারেস্ট অফ রেয়ারের যে পার্টটা আপনি বললেন, রেয়ারেস্ট অফ রেয়ারের পার্টে বলতে গেলে একটাই মেন কথা, সেটা হচ্ছে হলো দি জাজমেন্ট উইল রিফ্লেক্ট ইট। আমরা জাজমেন্টের কপিটা হাতে পাই, দেন উই ক্যান ফার্দার এমব্রেস আপন দ্যাট। বলছেন যে তদন্ত কনফিউশন তৈরি করেছে, বেশ কিছুটা কনফিউশন হয়ে গেছে
সেটা লার্নেড কোর্ট নিজের জাজমেন্টেই রিফ্লেক্ট করবেন এবং বলেছেন, এবং এর আগের দিন যে 18টা পয়েন্ট কোর্ট বলেছিলেন তার মধ্যে 2টো পয়েন্ট খুব স্পেসিফিক্যালি অ্যান্ড ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন, এবং জাজমেন্টটা পেলে আমরা ফার্দার এই পার্টি ইনভেস্ট করতে পারবো। থ্যাংক ইউ। ওকে যাবজ্জীবন দিয়েছে। আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। বাদবাকি ডিটেলসটা ওনার জাজমেন্টের কপিতে আসবে, সেখানে দেখে আপনাদেরকে বলতে পারবো ইয়েস ইট ইজ দ্য ল্যাচেস অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যে পুরোপুরিভাবে ওনারা করতে পারেনি, কারণ ওনাদের বক্তব্য ছিল আজকে ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে। ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে, বাকিটা আমরা জাজমেন্টের কপি পাই, জাজমেন্টের কপিটা পাই। আমরা তো সর্বোচ্চ আগামী দিনে আরো ইনভেস্টিগেশন হবে, সেটা যাতে ঠিকঠাক হয় সেটার দিকে আমরা আরো 3 জনের যে নাম আছে বাকিটা আমরা আগে জাজমেন্টের কপি পাই। আসছি। থ্যাংক ইউ বিবিসি ছিল। সাধারণ মানুষ কি বলেছেন তা দেখুন। এক কথায় আমরা খুবই অখুশি, মানুষ সার্বিকভাবে হতাশ হয়েছে। গত পরশুদিনই আমরা যখন জেনেছিলাম যে সঞ্জয় রায় ছাড়া আর কেউ দোষী নয়, তখন এটা বোঝা গিয়েছিল বিচারের নামে এটা একটা প্রহসন হলো। মানুষ সত্য জানতে চায়, প্রকৃত খুনি কারা সেটা জানতে চায়। একা সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে এই খুন, এইরকম একটা পরিকল্পিত খুন ঘটানো সম্ভব নয়। তাই বিচারের দাবিতে, প্রকৃত ন্যায় বিচার আজও অধরা রয়ে গেল, বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে। আগামী দিনে আরো জোরদার করতে হবে, না হলে কিন্তু আরো একাধিক অভয়া মেডিকেল কলেজগুলিতে, হাসপাতালগুলিতে ঘটবে। মানুষ, মহিলা ডাক্তার, সাধারণ মানুষ, এমনকি নার্স যারা, তারাও খুব নিরাপদে ডিউটি করতে পারবে না, তারা নিরাপত্তাহীনতায় ভুগবে। কারণ খুনিরা ঘুরে বেড়াচ্ছে, খুনিরা যদি ধরা না পড়ে তাহলে আগামী দিনে মানুষ কিন্তু নিশ্চিন্ত হয়ে ডিউটি করতে পারবে না। তাই ন্যায় বিচারের দাবিতে প্রকৃত খুনিদের ধরবার জন্য আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকে রায় দেখে তো তাই বোঝা গেল যে সঞ্জয় রায় একমাত্র দোষী সাব্যস্ত হলো। এখানেই তো আমাদের প্রশ্ন যে একা সঞ্জয় রায় কখনোই এই ঘটনা ঘটাতে পারে না। ফলে আসল কারা চক্রান্তকারী, কারা পরিকল্পনা করে অভয়াকে খুন করলো, এটা জানাটাই সবচেয়ে জরুরি, না হলে আগামী দিনে আরো অভয়া তৈরি হবে। অবশ্যই সঞ্জয় রায় নিজে বলছে নির্দোষ, এবং সঞ্জয় রায়ের উপরে ভেতরে অনেক অত্যাচার করা হয়েছে, পুলিশ দিয়ে অত্যাচার করা হয়েছে, তার মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে একাধিকবার, এটা আমরা সবাই জানি। আসলে সত্য গোপন করবার একটা চক্রান্ত রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই সবাই মিলে করছে, আর সাধারণ মানুষ সত্যটাকে বার করার জন্য লড়াইয়ের রাস্তায় আছে, আজও আছে। দেখুন, আজকে এতদিন ধরে যে আন্দোলন চলেছে, যে লড়াই চলেছে, সেই লড়াই তো আমরা আমাদের দিদির ন্যায় বিচার চাইতেই করেছিলাম। আমাদের যে দিদি, যাকে 36 ঘন্টা ধরে কাজ করার পরে নিজের হাসপাতালে, নিজের যেটা সবচেয়ে সুরক্ষিততম জায়গা, সেখানে এরকম পাশবিক অত্যাচারের মধ্যে থেকে চলে যেতে হয়েছিল। এবং তারপরে আমরা দেখতে পেলাম কিভাবে প্রমাণ করার চেষ্টা হচ্ছিল যে একজন মাত্র মাতাল সিভিক ভলেন্টিয়ার মিলে এই কাজটা নাকি করতে পেরেছে 8 ঘন্টার মধ্যে। এবং তাকে বাঁচানোর জন্য সারা বাংলার সমস্ত পুলিশ, সমস্ত স্বাস্থ্য দপ্তর সবাই উঠে পড়ে লেগেছে যাতে ওই সিভিক ভলেন্টিয়ার দোষী প্রমাণিত না হয়। এই কথাকে একটা ক্লাস 3-4 এর বাচ্চাও বিশ্বাস করবে? আমরা মনে করি না এই কথা একজন 3-4 এর বাচ্চাও বিশ্বাস করবে। আজকে সারা বাংলার মানুষ জানে যে এই ঘটনা একজন মাত্র ঘটায়নি, বরং ওকে আসলে বলির পাঁঠা সাজানো হচ্ছে। আজকে সেই যে জায়গাটা তৈরি হয়েছিল, সেই যে জায়গাটার আজকে আমরা দেখলাম যে তদন্তের মধ্যে দিয়ে প্রথমে কলকাতা পুলিশ তো সেই তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তারপরে সিবিআইও 3 মাসের বেশি সময় ধরে সেই একইভাবে সেই তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বারবার সেটা প্রমাণ হয়েছে, ফরেন্সিকের রিপোর্ট, MIMD রিপোর্ট বা CCTV রিপোর্ট, এই সমস্ত জায়গায় যে বড় বড় ফাঁক দেখা গেছে তার মধ্যে থেকে। এবার এরপরে দাঁড়িয়ে আজকে যখন আদালতে বিচার প্রক্রিয়া এসে দাঁড়ালো, তখন আমরা আশা করেছিলাম যে আদালতের পক্ষ থেকে অন্তত এমন কিছু বলা হবে যেখান থেকে বিচার ব্যবস্থার মধ্যে, তদন্ত প্রক্রিয়ার মধ্যেকার এই ফাঁকগুলোর কথা স্পষ্ট হয়ে উঠে আসবে। সেখানে দাঁড়িয়েই আমরা অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে অনুভব করছি যে তাদের বিরুদ্ধে কোন রকম কথা তো উঠে এলোই না, উল্টে বলা হলো যে এই ঘটনা নাকি বিরলের মধ্যে বিরলতম নয়।
এই কথার মধ্যে থেকে সারা বাংলার মানুষ যে অনুভূতিতে রয়েছেন, একজন মানুষ এরকম অত্যাচার সহ্য করে চলে যাওয়ার পর নিজের কর্মক্ষেত্রে কি করে কারো মানে একটা মানবিক জায়গা থেকেও কি করে বলতে পারে যেটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়? এরকম অপরাধের দৃষ্টান্ত সারা বিশ্বে আর কটা রয়েছে? তার ফলে আমরা মনে করি না আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মধ্যে থেকে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে। আমরা মনে করি যেমন এতদিন ধরে ভাঁওতাবাজি তদন্তের মধ্যে থেকে আমরা চলছিলাম, তেমনি আজকেও একটা ভাঁওতাবাজির রায় আমরা পেলাম। ফলে এই যে রায়, এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে এবং রাজপথে দু জায়গাতেই আমরা আরো তীব্রতর প্রতিরোধ গড়ে তুলবো, সেই প্রতিশ্রুতি আমাদের রইল। দেখুন, সঞ্জয় রায় তার জায়গা থেকে তিনি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন, এটা তো তার জায়গা। প্রত্যেকটা মানুষেরই আত্মপক্ষ সমর্থনের জায়গা রয়েছে, আমি সেটা নিয়ে আমার কোনো আলাদা করে বক্তব্য নেই। আমি মনে করি যে তদন্ত প্রক্রিয়া যা হয়েছে সেখানে একা সঞ্জয় রায়কেই অপরাধী এইটা প্রমাণ করার জন্য প্রথম থেকেই সিবিআই উঠে পড়ে লেগেছিল। আমরা যদি দেখি একটা বেসিক উদাহরণ যদি আমরা তুলে ধরি, প্রথমে যখন সিসিটিভি ক্যামেরা যে রিপোর্ট আমরা দেখেছি সেখানে 20-25 জন ওখানে ঢুকছেন বেরোচ্ছেন দেখা যাচ্ছে। তাদের মধ্যে থেকে তো আমাদের হাসপাতালে ডাক্তার, নার্স, পেশেন্ট পার্টি তারাও ছিলেন। তাদেরকে কি আইডেন্টিফাই করা খুব কঠিন হতো? আমরা দেখতে পেলাম তাদের কাউকে আইডেন্টিফাই না করে একা সঞ্জয় রায়কেই আইডেন্টিফাই করে বলা হলো যে তিনিই ওখানে ঢুকেছেন, বাকিরা সবাই আনআইডেন্টিফাইড, এই কথা বলা গেল। অর্থাৎ পুরো তদন্ত প্রক্রিয়া যে পরিচালিত হয়েছে সেখানে একমাত্র লক্ষ্য ছিল যে একা সঞ্জয় রায়কেই ফাঁসিয়ে দেওয়া। এবার তিনি সত্যি অপরাধী কি নয় সেটা তিনি নিজে প্রমাণ করার চেষ্টা করবেন, সেটা তার আইনজীবীরা বলবেন। কিন্তু আমরা মনে করি যে একা তিনি অপরাধী এটা হতে পারে না, এবং সেই দাবিতেই আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই চলবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।